বৃষ্টি বাধায় রাজধানীতে পশু বেচাকেনায় ছন্দপতন। ছোট ও মাঝারি আকারের গরুতে চাপ বেশিরভাগ ক্রেতার। বাড়তি দামের অভিযোগ, ঢাকার বাইরে হাঁকঢাকার দরদামে জমজমাট বেচাকেনা। মানুষ আসার চেষ্টা করতেছে, দাঁড়াচ্ছে এবং বৃষ্টি দেখে চলে যাচ্ছে। একটু দাম বেশি আছে, আগামী একদিন গেলে হয়তো একটু নামার চান্স আছে। আমরা যে দামে গরু কিনতে যাচ্ছি এর কাছাকাছি দাম নামতেছে না, দাম ওরা ছাড়তেছে না। তো আমাদের ডিমান্ডের সাথে ক্রেতার ডিমান্ডের সাথে অতটা ফারাক দেখছি না, কিন্তু ক্রেতা শূন্য। ঈদের টানা ছুটি শুরুর দিনে পথে পথে যাত্রী চাপ, বিলম্বে ছাড়ছে উত্তরের প্রায় সব রেল। বেশি ঠাসাঠাসি, মানুষের দাঁড়ানোর কোনো ব্যবস্থা নাই। যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে, ফার্স্ট টাইম ঈদ করব। এখনো অনিশ্চয়তার মুখে আছি আমরা, কখন ট্রেন পৌঁছাবে এই খবর পর্যন্ত এখনো জানি না। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 7:30টায় অংশ নেবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30 দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লাব্বাইক ধ্বনিতে মুখর তাঁবু নগরী মিনা। দিনভর অবস্থানের পর কাল আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। নফল ইবাদতে মশগুল মুসল্লিরা, মহান রবের নৈকট্য লাভের আশা। কম খরচে ঝুঁকিপূর্ণ যাত্রা হলো কাল। টাঙ্গাইলে রড বোঝায় ট্রাক উল্টে নিহত 15 জনের বাড়ি নওগাঁর মান্দায়। রাজধানীর বাড্ডায় চিপসের কারখানায় আগুন, নিহত 2 কর্মচারী। বয়স্ক প্রতিবন্ধীদের জন্য মেট্রো রেলে বিশেষ কার্ড চালু, থাকছে 25% ছাড়। শিক্ষার্থীদেরও দেওয়ার পরিকল্পনা। আন্তঃরেলে নারীদের জন্য থাকবে আলাদা বগি। জঙ্গল সলিমপুরে গভীর রাতে ফিল্মি স্টাইলে সন্ত্রাসী হামলা, বুলডোজার দিয়ে ভাঙা হলো যৌথ বাহিনীর ক্যাম্প। রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন, অভিযানে আটক 20। এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা বিদ্রোহী কবি। সাম্যের সমাজ গড়তে হলে বিকল্প নেই নজরুল চর্চার। জন্মজয়ন্তীতে সমাধিতে শ্রদ্ধা জানিয়ে রিজভী। শুরুতেই কোরবানির পশুর হাটের খবর। বাধায় রাজধানীর পশুর হাটে বেচাকেনায় দেখা দিয়েছে ছন্দপতন। বৈরী আবহাওয়ায় ক্রেতা সমাগম কমলেও আগামী 2 দিনে ভালো বেচাকেনার আশা ব্যাপারীদের। বরাবরের মতো এবারও ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, তবে বাড়তি দাম নিয়ে বিস্তর অভিযোগ ক্রেতার। এদিকে হাটের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোরবানির বাকি আর মাত্র 2 দিন। বেচাকেনা যখন তুঙ্গে থাকার কথা, আবহাওয়ার বিরূপ আচরণে রাজধানীর পশুর হাটের চিত্র তার বিপরীত। সকালে কিছু ক্রেতা সমাগম হলেও দুপুরে বৃষ্টি শুরু হলে ভাটা পড়ে বেচা বিক্রিতে। সোমবার সকাল 11টার পর শুরু হওয়া বৃষ্টির কারণে গাবতলীর হাটে এসে আটকে পড়েন অনেক ক্রেতা। সেভাবে আসতে দেখা যায়নি নতুন ক্রেতাদেরও, থমকে যায় বেচাকেনা। এভাবে চলে দুপুর পর্যন্ত। কাস্টমার আসতেছে কম, মানুষ আসার চেষ্টা করতেছে, দাঁড়াচ্ছে এবং বৃষ্টি দেখে চলে যাচ্ছে। এই অবস্থায় আমরা আছি। বেশিরভাগ ক্রেতার আগ্রহ ছোট ও মাঝারি আকারের পশুতে। হাট ঘুরে কোরবানির পশু কিনতে আসা রাজধানীবাসী দাম নিয়ে জানান মিশ্র প্রতিক্রিয়া। গরুর দাম একটু চড়া আছে, একটু দাম বেশি আছে, আগামী একদিন গেলে হয়তো একটু নামার চান্স আছে, কারণ অনেক আমরা যে দামে গরু কিনতে যাচ্ছি এর কাছাকাছি দাম নামতেছে না। দাম বেশি চাচ্ছে, কিন্তু এই দামে বিক্রি হবে না, কম বিক্রি করবে। বৈরী আবহাওয়া ব্যাপারী খামারিদের লোকসানের শঙ্কায় ফেললেও দিন শেষে লাভের আশা তাদের। জানান বরাবরের মতো এবারও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। আমাদের ডিমান্ডের সাথে ক্রেতার ডিমান্ডের সাথে অতটা ফারাক দেখছি না, কিন্তু ক্রেতা শূন্য ওয়েদারের কারণে আজকে। নির্বিঘ্নে যেন মানুষ পশু কিনে বাসায় ফিরতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থা সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি প্রশাসক। নির্বিঘ্নে নগরবাসী তাদের গরু ক্রয় করে নির্বিঘ্নে তার বাসভবনে গিয়ে পৌঁছাতে পারে সেই বিষয়ে সার্বিক সহযোগিতা করবে ডিএমপি পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এদিকে হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব। ডিএমপি কমিশনার জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। নির্বিঘ্ন যাতায়াত এবং পশুর হাটে নিরাপত্তা কেন্দ্রিক সার্বক্ষণিকভাবে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা 24 ঘন্টা
নিয়োজিত আছেন। এখনো ট্রাকে ট্রাকে গরু আসছে রাজধানীর পশুর হাটে। আগামী 2 দিনে বেচাকেনা জমে উঠবে বলে প্রত্যাশা ইজারাদারদের। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। কোরবানি পশুর হাটের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন সহকর্মী তোফাজ্জল হোসেন, চট্টগ্রামে শফিকুল আলম এবং রাজশাহীতে আছেন মওদুদ রানা। আমরা সরাসরি প্রথমে যাব তোফাজ্জলের কাছে। গাবতলীর যে পশুর হাটটি রয়েছে সেই পশুর হাটের মধ্যে সকাল থেকে বৃষ্টির কারণে যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থা ক্রেতা সমাগম কিছুটা কম দেখতে পেয়েছি আমরা। সেই ক্রেতা সমাগম কমের কারণে কিন্তু ব্যাপারীরাও কিন্তু একটু শঙ্কা করছেন যে আজকে দিনের যে বেচা বিক্রির যে লক্ষ্যমাত্রা ছিল তাদের সেটি পূরণ হয়নি, একটা শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু তাদের মধ্যে আশাবাদও রয়েছে যে সন্ধ্যার সময় হয়তো বেচা বিক্রি একটু বাড়বে, কারণ সন্ধ্যার দিকে যদি বৃষ্টি একটু কমে, আবহাওয়াটা একটু ঠিক হয়, তাহলে ক্রেতা সমাগম বাড়বে। কারণ কোরবানির ঈদ ঘনিয়ে আসছে, যতই ঘনিয়ে আসছে ততই তাদের মধ্যে পশু বিক্রির তাড়া বাড়ছে, কারণ তারা যারা বিপুল পরিমাণ পশু নিয়ে আসছেন এবং তাদের বিনিয়োগ রয়েছে অনেক বেশি, সে কারণে তারা যদি লক্ষ্যমাত্রা অনুযায়ী পশু বিক্রি করতে না পারে এবং সেটি যদি তাদের দাম যদি ঠিক মতো না পায় তাহলে তাদের বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে, এই সংখ্যাটি রয়েছে তাদের মধ্যে। অন্যদিকে ক্রেতাদের মধ্যে যে ভালো গরুটি, পছন্দের গরুটি কিনে নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাও আমরা দেখতে পেয়েছি। সেই প্রবণতার দিক থেকে কিন্তু অনেক দামাদামি করেই তারা পছন্দের গরুটি নেওয়ার চেষ্টা করছেন। এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে যেই গরুগুলো রয়েছে ছোট আকারের গরু, সেই গরুগুলোর চাহিদা বেশি, কিন্তু বাজারে যে গরুগুলো রয়েছে সেখানে মাঝারি সাইজের গরু রয়েছে যেগুলোর দাম একটু বেশি, যে 5 থেকে 6 লাখ টাকা দাম চাচ্ছে বিক্রেতারা। সেই কারণে একটি বাহাস তৈরি হচ্ছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে। এই ছিল আমার কাছে রাজধানীর গাবতলীর পশুরহাট থেকে যে খবর সেটি ছিল। এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে মেয়র সেই প্রশাসক কিন্তু এখানে এসেছেন। আমাদের একজন সহকর্মী আছেন চট্টগ্রামে, শফিকুল আলম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি শফিকুল আলমের কাছে চট্টগ্রামে। চট্টগ্রামে কিন্তু জমে উঠতে শুরু করেছে পশুর হাটগুলো। আমরা এই মুহূর্তে যে নুনগা হাউজিং সোসাইটিতে আসছি, এখানে কিন্তু বেচা কেনা হচ্ছে। একটি গরু কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে, এটি বেচা কেনা হয়েছে এবং কিনে এই গরুটি নিয়ে যাচ্ছে। প্রতি 1,67,000 টাকা দিয়ে এই গরুটি কিনেছে। প্রতি মুহূর্তে আরেকটি গরু আমরা দেখানোর চেষ্টা করি। আরেকটি গরু কিন্তু আসছে, প্রতি 1 মিনিট 2 মিনিট পর পর কিন্তু একটি গরু নিয়ে আসছে। যেগুলো বেচা কেনা হচ্ছে সেই গরুগুলো কিনে নিয়ে আসা হচ্ছে। আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি যারা ক্রেতারা কিনে নিয়ে আসছে। অর্থাৎ চট্টগ্রামে যে পুরোদমে গরু বেচা কেনা হয়েছে সেটি এখন আমরা দেখানোর চেষ্টা করছি। আরেকটি গরু আমরা দেখতে পাচ্ছি এবং প্রতি 2-3 মিনিট পর পর কিন্তু গরুর বেচা কেনা হচ্ছে, হাঁক ডাক শুরু হয়েছে। চট্টগ্রামে যে স্থায়ী যে 3টি গরুর পশুর হাট রয়েছে সেগুলো ছাড়াও কিন্তু আরও 10 থেকে 12টি অস্থায়ী পশু হাট রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করি একটা হাজার গরু কিন্তু এই বিভিন্ন এই যে নুনগা হাউজিং সোসাইটিতে রাখা হয়েছে। চট্টগ্রামে যে সাগরিকে যে যে স্থায়ী গরুর বাজার রয়েছে সেখানে রাখা হয়েছে এবং বিবির হাটে রাখানো হয়েছে। এবং সব কিছু মিলিয়ে এখানে ক্রেতা বিক্রেতার নিরাপত্তার জন্য সব ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে এবং মেডিকেল টিম, পাশাপাশি পুলিশ সদস্যদের এখানে মজুদ রাখা হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে। তো চট্টগ্রামে একেবারে যেহেতু আর 2 দিন সময় আছে, অর্থাৎ মঙ্গলবার বুধবার, সেক্ষেত্রে আগামীকাল থেকে একেবারে পুরোদমে বেচা কেনা শুরু হবে চট্টগ্রামে যেহেতু বড় বড় গরুগুলো এবং শেষ মুহূর্তে এসে বেচা কেনা হয়, সেক্ষেত্রে আগামীকাল এবং গত 2 দিন, আগামী 2 দিন কিন্তু একটা পুরোদমে বেচা কেনা হচ্ছে চট্টগ্রামে। তো এই যে চট্টগ্রামে আজকে সকাল থেকে কিন্তু প্রতি 2-1 মিনিট পর পর একটি গরু বেচা কেনা হচ্ছে এই হাটে। তো এই ছিল আমাকে চট্টগ্রামের বেচা কেনা সর্বশেষ তথ্য। আমরা চলে যাচ্ছি রাজশাহীতে মওদুদ রানার কাছে। এরই মধ্যে হাট অনেকটাই ভরে গেছে এবং এখনও গরু আসছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন যে 3টা পর্যন্ত এভাবে গরু আসতে থাকবে এবং 3টার পর থেকেই মূলত কেনা বেচা হবে। এখন যারা বাজারের মধ্যে রয়েছেন, যারা গরু বিক্রি করবেন সেই বিক্রেতা এবং যারা কিনবেন সেই ক্রেতা, তারা অনেকটা ঘুরছেন হাটে এবং যারা পছন্দসই গরু দেখছেন সেই গরুর কাছে যাচ্ছেন, দরদাম করছেন এবং যখন দাম কষাকষিতে তারা চূড়ান্ত করতে পারছেন তখনই আসলে কেনা বেচা হচ্ছে। তবে
এখানকার যারা বাজার সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে মূলত 3টার পর থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এখানে পুরো দমে কেনাকাটা হবে। এই বাজারে এখন পর্যন্ত যেসব গরু এসেছে সেখানে মাঝারি এবং ছোট গরু আসলে আমদানি বেশি হয়েছে, অন্যদিকে বড় গরু রয়েছে তবে সেটি সংখ্যায় কম। এখানে মাঝারি এবং যে ছোট গরুগুলো রয়েছে সেগুলোই বেচা বিক্রি সবচেয়ে বেশি হচ্ছে। ছোট গরু যেগুলো 2 মণ থেকে 4 মণ সেগুলো 80,000 টাকা থেকে 1,40,000 টাকা, এবং যেটি 4 মণ থেকে 6 মণ ওজনের গরু সেটি 1.5 লাখ টাকা থেকে শুরু করে প্রায় 2 লাখ টাকা, এবং 6 মণের উপরে যে গরুগুলো রয়েছে সেগুলো 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা দরে বিক্রি হচ্ছে। এবং এখানে ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য দূর দূরান্ত থেকে পাইকার ব্যাপারীরা এসেছেন এবং তারা যেটি বলছেন যে তারা তাদের যে দাম সেটি মোটামুটি পাচ্ছেন। এখানে ক্রেতারা বলছেন যে অন্তত 1,000-5 টাকা অন্যান্য হাটের তুলনায় এখানে দাম বেশি। এবং জানিয়ে রাখি যে রাজশাহীর এই তাহেরপুর হাট ছাড়াও আজকে এখানে ভবানীগঞ্জ, কাটাখালী, নওহাটা এবং মন্ডুমালা আরও 4টি হাট উঠছে এবং সবগুলো হাটেরই একই চিত্র। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। পশুর হাটের খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। যুক্ত হয়েছিলাম রাজশাহী, চট্টগ্রাম এবং তারও আগে রাজধানীর গাবতলী থেকে। ঈদের টানা ছুটির শুরুতেই পথে পথে যাত্রী চাপ। উত্তরের প্রায় সব ট্রেনই বিলম্বে ছাড়াই ভোগান্তিতে পড়েন ঘরমুখী মানুষ। ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে অনেকে ওঠেন ছাদে। বাস টার্মিনালেও একই চিত্র। কাঙ্ক্ষিত বাসের অপেক্ষায় কাউন্টারে বসে আছেন যাত্রীরা। আর গাজীপুর, সাভার সহ বিভিন্ন মহাসড়কে গাড়ির সারি। ট্রেন প্ল্যাটফর্মে ভেড়া মাত্রই হুমড়ি খেয়ে পড়ে যাত্রীরা। অতিরিক্ত যাত্রী চাপে নেই তিল ধারণের ঠাঁই। দরজা জানালা দিয়ে যে যেভাবে পারেন প্রবেশ করেন ট্রেনে। জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই ওঠেন ছাদে। অনেক গরম, বেশি ঠাসাঠাসি মানুষের, দাঁড়ানোর কোনো ব্যবস্থা নাই, আর যাওয়া যাইতেছে না। যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে, ফার্স্ট টাইম ঈদ করব, কুরবানি ঈদ। প্রচুর ভিড়, গরমে কাঁপাকাঁপি, তো অবস্থা খুব খারাপ। এদিন প্ল্যাটফর্ম জুড়ে দেখা যায় ব্যাগপত্র নিয়ে অপেক্ষমান যাত্রীদের দীর্ঘ সারি। ট্রেনের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ব্যাপক ভোগান্তিতে পড়েন তারা। রংপুর, একতা এক্সপ্রেস সহ উত্তরবঙ্গের অধিকাংশ ট্রেনই ছাড়ে 2 থেকে 2.5 ঘন্টা দেরিতে। এটা 2 ঘন্টা প্লাস লেট বলছে, কিন্তু এখন যে আরো কখন আসবে এটা তো আমরা শিওর জানি না। এখনো অনিশ্চয়তার মুখে আছি আমরা, কখন ট্রেন পৌঁছাবে এই খবর পর্যন্ত এখনো জানি না। প্ল্যাটফর্মে যে বসবো সেই অবস্থাও তো নাই, অনেক যাত্রী, এজন্য আমরা গাছের নিচেই বসে আছি, ভোগান্তি তো হচ্ছেই। সোমবার সকালে সিলেটের ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেসে নারীদের জন্য আলাদা সংরক্ষিত বগির উদ্বোধন করেন রেলওয়ে ডিজি। জানান পর্যায়ক্রমে সব আন্তনগর ট্রেনে চালু হবে এই সার্ভিস। জয়ন্তিকা ট্রেন থেকে শুরু হলো, এটা আমরা আরও 2-1টা রুটে আমরা এটাকে সংযোজন করার চাহিদা অনুযায়ী এবং আমাদের প্রাপ্যতা অনুযায়ী আমরা এটা কোচ সংযোজনের আমরা উদ্যোগ নিচ্ছি। এদিকে ঈদের টানা ছুটির প্রথম দিনে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও দেখা যায় যাত্রী চাপ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। অনেকদিন পরে বাড়িতে আনন্দে কাটাবো ঈদের ছুটিতে, এই জন্য বাড়িতে যাচ্ছি। আমরা টিকিট পাচ্ছি না, অনেক জ্যাম, অনেক ভিড়। মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ। গাজীপুর, সাভার, সিরাজগঞ্জে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। শিল্পাঞ্চলের কারখানায় ঈদের ছুটি শুরু হওয়ায় চাপ বাড়ছে সড়ক মহাসড়কে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাভারে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নারীর টানে বাড়ি ফেরার এই কাফেলায় ঢাকা থেকে ঘরমুখী মানুষের যে চাপ আমরা দেখতে পাচ্ছি আজকে এই বিকাল থেকে এসে হচ্ছে যে দুপুরের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি ভেজা, বৃষ্টি বিঘ্নিত যে সময়, এই সময়টুকুতে তীব্র মানুষের চাপ যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি কিন্তু এই সড়কটিতে দুর্ভোগের সাথে বেড়েছে কিন্তু যান চলাচলের যে একটি সংকট, সেই সংকটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে গাড়িগুলো চলছে। একই সাথে কিন্তু এই সড়কটি একটু জানিয়ে রাখতে চাই, এই সড়কটি সম্পর্কে জানানো খুব প্রয়োজন যে এই সড়কটি দীর্ঘদিন ধরে কিন্তু আপনারা জানেন যে এলিভেটেড অ্যাক্সেসওয়ের কাজ চলছে, যেটি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় শ্রীপুর পর্যন্ত 24 কিলোমিটার সড়কের যে কাজ, সেই কাজ কিন্তু যদিও সড়কের কাজটি উপরে হয়ে থাকে কিন্তু নিচে আমরা দেখতে পাচ্ছি যে সড়কের খানাখন্দ। একই সাথে কিন্তু এই যে কন্ট্রাক্টর কাজ করেছেন তার মালামাল ফেলে রাখার কারণে 4 লেনের সড়কটি ইতিমধ্যেই কিন্তু 1 লেনে পরিণত হয়েছে। ফলে এই সড়কটি দিয়ে প্রায় এই রাস্তা দিয়ে আপনার যমুনা সেতু হয়ে 22টি জেলাতে মানুষজন ঈদ করতে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু একটি চরম দুর্ভোগের
সম্মুখীন হয়েছে এই মুহূর্তে। যেমন বৃষ্টি হচ্ছে, তেমনি কিন্তু বৃষ্টির পাশাপাশি কাদামর্তক জায়গা এবং একই সাথে খানাখন্দ, সেই সাথে গাড়ির ধীর গতি এবং একই সাথে কিন্তু সড়কের যে সংকটটি হচ্ছে 4 লেনের জায়গায় 1 লেনে চলে আসা, এবং এর ফলে কিন্তু ট্রাফিক পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অনেকটাই হিমশিম খাচ্ছে। কারণ হচ্ছে যে ট্রাফিক পুলিশ যেটি বলছে যে দীর্ঘদিন ধরে সড়কটিতে কাজ চলার ফলে ঈদের এই সময় মৌসুমটিতে গাড়ির যেমন চাপ বৃদ্ধি পেয়েছে, তেমনি কিন্তু বৃষ্টির কারণে অনেক জায়গায় খানাখন্দের তৈরি হয়েছে। ফলে দীর্ঘ সময় ধরে এই উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গে অথবা ঢাকা আরিচা মহাসড়ক হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়ক হয়ে যে সড়কটি ব্যবহার করা হবে, অর্থাৎ যমুনা সেতু হয়ে যে মানুষজন 22টি জেলায় যাবে, সেই জেলায় যেতে কিন্তু দীর্ঘ সময় পার করতে হচ্ছে, 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা পার করতে হচ্ছে। তো নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে বাইপাইলে ঈদে ঘরমুখী মানুষের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত হয়েছিলাম সাফার থেকে। জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। বৈরী আবহাওয়া থাকলে প্রধান জামাত হবে সকাল 8টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। ময়দান পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, এবার একসঙ্গে নামাজ আদায় করবেন 35,000 মুসল্লি। এছাড়া 8 ঘন্টার মধ্যে দক্ষিণ সিটির কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলেও জানান তিনি। জাতীয় ঈদগাহ ময়দানে টানানো হয়েছে সামিয়ানা, বিভিন্ন পয়েন্টে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। দিনরাত এক করে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রোববার সকালে ময়দান পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। জানান, ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ 35,000 মুসল্লি। বৈরী আবহাওয়া থাকলে প্রধান জামাত হবে সকাল 8টায় বাইতুল মোকাররমে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30 অনুষ্ঠিত হবে। আশা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ সহ বিদেশি কূটনীতিকগণ জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করবেন। ঈদুল আজহার প্রথম দিনে কোরবানির বর্জ্য 8 ঘন্টার মধ্যে অপসারণ করার চ্যালেঞ্জ নিয়েছে দক্ষিণ সিটি। এই কর্মযজ্ঞে অংশ নেবেন প্রায় 13,500 কর্মী। প্রধানমন্ত্রী আমাদেরকে 12 ঘন্টা সময় দিয়েছে, কিন্তু আমরা সময় নির্ধারণ করছি 8 ঘন্টা, 4 ঘন্টা হাতে রেখেছি। আমরা ইনশাল্লাহ 12 ঘন্টা লাগবে না, আমরা বিশ্বাস করি এর আগেই আমরা সম্পাদন করতে পারব। ঈদগাহে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সাদা পোশাকে কাজ করবে বিশেষ টিম। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে তাঁবুর নগরী। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। আমরা সরাসরি যাব তার কাছে। শহর, তাঁবুর শহর, সাদা তাঁবুর শহর মিনা, আজ থেকেই হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 8 জিলহজ জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা এবং 9 জিলহজ ফজরের নামাজ পড়ে মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হবে লাখ লাখ হাজি। আমরা জানি ইতিহাস, ঐতিহ্য জড়িয়ে আছে মিনার প্রান্তরের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে 70 জন নবী এই মিনার প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে অবস্থান করেছেন। আমরা জানি মসজিদে খায়েফ এই মিনার প্রান্তরে অবস্থিত। সেখানে এই মসজিদটিতে 70 জন আম্বিয়ায়ে কেরাম, 70 জন নবী নামাজ আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মিনার প্রান্তর পুণ্যভূমিকে এত বেশি ভালোবেসেছেন যে 70 জন নবীকে এখানে আসার জন্য নির্দেশ দিয়েছেন। এই জন্য হজের প্রধান এবং হজের আনুষ্ঠানিকতা এই মিনার প্রান্তর দিয়ে শুরু হয়। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মিনার প্রান্তরের একটি পাহাড়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য নির্দেশ দিয়েছেন। কোরআনে কারীমের অসংখ্য আয়াতে এই ঘটনা উল্লেখিত হয়েছে।
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين যে আমি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আমি আল্লাহর নির্দেশে এখানে জবাই হওয়ার জন্য প্রস্তুত আছি আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন আমার সাথে আপনি সেটাই করুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রান্তরেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করতে উদ্বুদ্ধ হয়েছেন আর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখানে পরীক্ষা করেছেন এবং এই ভূমিতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বায়াতে আকাবা করেছেন এখানে হজের ভাষণ দিয়েছেন তো এই পূর্ণ ভূমি থেকেই আমি সবশেষ খবর জানাচ্ছি সহকর্মী আব্দুল্লাহ তামিম যুক্ত হয়েছিলেন সৌদি আরবের মিনা থেকে দুপুরের সময় আরও থাকছে নিখোঁজের আড়ালে ভয়ঙ্কর জোড়া খুন সম্পত্তির লোভে নোয়াখালীতে শিশু সন্তান সহ মাকে হত্যা আলামত পুড়িয়ে মাটি চাপা দেয় সৎ ছেলেরা পুকুর সেচে মরদেহ উদ্ধার কম খরচে ঝুঁকি নিয়ে যাত্রা করাই হলো কাল টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে রড ভর্তি ট্রাক উল্টে প্রাণ গেল ১৫ জনের আহত হয়েছেন আরও ১০ জন হতাহতদের বেশিরভাগই শ্রমিক নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দায় নিহতদের ২৫,০০০ এবং আহতদের ১৫,০০০ করে টাকা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন আর বিআরটি এর পক্ষ থেকে নিহতদের ৫ লাখ এবং আহতদের ৩ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয় ট্রাকে ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার চেষ্টা চালকের বেপরোয়া গতিতে ঈদযাত্রা পরিণত হলো বিষাদে মহাসড়কে মৃত্যুর মিছিলে যুক্ত হলো নতুন নাম টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরল ১৫ প্রাণ ঈদের ছুটিতে সোমবার ভোরে চট্টগ্রাম থেকে রড বোঝাই ট্রাকে করে নওগাঁ যাচ্ছিল ২৫ থেকে ৩০ জন যাত্রী পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালীহাতির সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয় আহত হন আরও ১০ জন গাড়ি ব্রেক ফেল করেছে না হলে কোনো একটা সমস্যা হয়েছে বৃষ্টির কারণে উপরে তিরপল দিয়েছে তলে রড আছে রডের ভিতরে সব কেউ কেউ বয়ে আসলো কেউ শুয়েছিল খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই ১৫ জন মারা যায় আহতরা জানান ভাড়ার টাকা সাশ্রয় করতে ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছিলেন তারা বাসের ভাড়া ১,৫০০-১,৫০০ টাকা গরিব মানুষ ১,৫০০ টাকা কোথায় টাকা দেবো স্যার আমার কাছে ভাড়া না কম আছে আমি বাজার যেতে পারছি না টেরা করতে চড়বো পরে ফোন দিয়ে বলেছে শুধু আব্বু ২৭ টন গাড়ির রড আছে শুধু আব্বু ওই রডের উপরে আমার কতজন ১৮ জন তুলে দিচ্ছে শুধু আব্বু নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দায় এবং বাকিরা রাজশাহীর তানোরের বাসিন্দা ছিলেন হতাহতদের বেশিরভাগই শ্রমিক ছিলেন সময় সংবাদ টাঙ্গাইল রাজধানীর বাড্ডায় চিপস কারখানায় আগুনে ২ কর্মচারীর মৃত্যু হয়েছে সোমবার মধ্যরাতে পূর্ব বাড্ডা কবরস্থান রোডে এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও কর্মচারীরা জানায় টিন শেডের দোতলা কারখানাটিতে ঘুমিয়েছিলেন কর্মচারীরা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লাগলে সবাই বের হতে পারলেও আটকে পড়েন মোস্তফা ও মাহমুদুল খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায় ভেতর থেকে উদ্ধার করা হয় ২ কর্মচারীর মরদেহ ময়না তদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে গভীর রাতে ফিল্মি স্টাইলে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্প রাস্তা কেটে বিচ্ছিন্ন করে দেয় যোগাযোগ এই ঘটনায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়েছে পাহাড়ে ঘেরা চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য তাদের থেকে জায়গাটি উদ্ধারের পর নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ জানায় রোববার মধ্যরাতে ৩ থেকে ৩৫০ সন্ত্রাসী একযোগে যৌথ বাহিনীর ক্যাম্পে ফিল্মি স্টাইলে সশস্ত্র হামলা চালায় বুলডোজার নিয়ে এসে গুড়িয়ে দেয় অস্থায়ী ক্যাম্প সন্ত্রাসীরা প্রথমে জঙ্গল সলিমপুর এবং আলীনগর প্রবেশের প্রধান সড়কটি কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় হামলার এক পর্যায়ে র্যাব ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো হয় গুলি এ সময় আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীও এরপর পিছু হটে সন্ত্রাসীরা পরে অভিযান চালিয়ে ১৫ থেকে ২০ জনকে আটক করা হয় তারা আবার সংঘবদ্ধভাবে প্রায় ২-৩০০ লোক সশস্ত্রভাবে রামদা দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা
এই ক্যাম্পের উপরে হামলা করে। এখানে তারা টার্গেট করেছিল যে আমাদের ওই নতুন যে ক্যাম্পটা, এই ক্যাম্পটা যেন ওইখানে আমরা না করতে পারি। এ ঘটনায় আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। তারা সন্ত্রাসীদের থেকে মুক্তি চান। আমরা ভয়ে এক জায়গাতে লুকাইছিলাম, কিছু মানুষ ড্রেনের ভিতর ছিল, পরে পুলিশ আসি উদ্ধার করছে আমাদের। এখানে হঠাৎ করে একটা ট্রাক আসছে, আইসা স্কুটার নামাইছে, নামায় ভাঙতেছে। পুলিশ ক্যাম্প থাকুক, আমরা শান্তি চাই। গত মার্চে যৌথ বাহিনীর বড় ধরনের অভিযানের মাধ্যমে জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নিখোঁজের আড়ালে লুকিয়ে ভয়ঙ্কর জোড়া খুন। নোয়াখালীর সোনাইমুড়িতে কোটি টাকার সম্পত্তির লোভে কমলা খাতুন ও তার শিশু সন্তানকে হত্যা করে সৎ ছেলেরা। আলামত পুড়িয়ে লাশ গুম করতে দেয় মাটি চাপা। 2 বছর তদন্তের পর মোবাইল ফোনের সূত্র ধরে রহস্য উন্মোচন করেছে সিআইডি। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলকে সঙ্গে নিয়ে মাসুদুর রহমানের রিপোর্ট। পুকুরের পানি সেচে চলছে মাটি খোঁড়ার কাজ। 15 ঘন্টা পর বের হতে থাকে হাড়গোড়। রোববার নোয়াখালীর সোনাইমুড়িতে আবু আমিনের বাড়ি থেকে গুম করা লাশের অবশিষ্টাংশ উদ্ধার করে সিআইডি। 2 বছর আগে 2024 সালের মার্চে হঠাৎ করে নিখোঁজ হন এই বাড়ির মালিক কমলা খাতুন ও তার শিশু সন্তান নোমান। থানায় নিখোঁজ জিডি করে নোমানের সৎ ভাইরা। তবে বিষয়টি মেনে নিতে পারেননি কমলার বোন। পরে আদালতে পিটিশন মামলা দায়ের করলে তদন্ত শুরু করে ডিবি। এরপর মামলাটি হস্তান্তর করা হয় সিআইডির কাছে। তার তালতো ভাই আর দুলো ভাই গেছে এখানে তদন্ততে, হেরে যায় আমাদের নামে উল্টা মামলা, মানে জিডি। 1 বছরেরও বেশি সময় ধরে তদন্তের পর সিআইডি জানতে পারে নিখোঁজ কমলার ফোন সচল। ঢাকার সবুজবাগ থেকে খুঁজে বের করা হয় সেই ফোন। জানা যায় ফোনটি বিক্রি করেছিল কমলার সৎ ছেলে সাইফুল ইসলাম রাজু। ময়মনসিংহ থেকে রাজুকে গ্রেফতার করে সিআইডি। তার তথ্যে সোনাইমুড়ি থেকে গ্রেফতার করা হয় রাজুর ভাই জিয়াউর রহমান সাগর ও ভাতিজা আশিকুর রহমান টিপুকে। জিজ্ঞাসাবাদে জট খুলে রহস্যের। তদন্তকারী টিম যখন এই নাম্বারটা পেয়ে যায়, তখন আর যখন দেখে যে একটা লোক ইউজুয়ালি যে বাসায় থাকার কথা সে থাকতেছে, সে বাইরে থাকতেছে পালায়া, এটা তাদের কাছে একটা বড় ধরনের ক্লু মনে হলো। সিআইডি বলছে কমলা খাতুনের স্বামী আবু আমিন মারা যাওয়ার আগে তাকে ও তার ছেলে নোমানের নামে কোটি টাকা মূল্যের 30% জমি লিখে দিয়ে যান। এটি মেনে নিতে পারেনি সৎ ছেলেরা। জমি লিখে দিতে চাপ দিলেও রাজি হননি কমলা। সেখান থেকে হত্যার পরিকল্পনা। এক পর্যায়ে তারা এদেরকে ঘুমের ওষুধ খাওয়াইয়া অজ্ঞান করে এবং তাদের শ্বাসরোধ করে, কাপড় কাছে শ্বাসরোধ করে মেরে ফেলে আগে থেকে খুঁড়ে রাখা কবরে রেখে তারা লাশকে হাইড করার চেষ্টা করে। পুকুর খুঁড়ে মরদেহ উদ্ধারের পর আদালতে 164 ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে 3 অভিযুক্ত। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মামলায় দাবি করা হয় 40টি গুলি করার কথা, অথচ তদন্তে মেলেনি একটি গুলিরও প্রমাণ। এমনকি জীবিত ব্যক্তিকেও দেখানো হয় মৃত। জুলাই অভ্যুত্থানের পর দায়ের করা এমন ভুয়া মামলার সংখ্যা নেহায়েত কম নয়। এসব মামলা শনাক্তে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তাকেও দোষছেন অনেকে। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। 36 দিনের গণ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন 5ই আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয় হাজারের বেশি মানুষ। স্থায়ী পঙ্গু হয় আরও 20,000-এর বেশি জনতা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর শুরু হয় জুলাই গণহত্যার বিচারের প্রক্রিয়া। কিন্তু সেই সাথে দেশের বিভিন্ন প্রান্তে হতে থাকে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ব্যক্তি পর্যায়ের মামলা। যেসব মামলা নিয়ে এরই মাঝে প্রশ্ন উঠেছে ব্যাপকভাবে। 4 আগস্ট যাত্রাবাড়িতে আন্দোলনে আহত হন রিমন। এমন অভিযোগে অভ্যুত্থানের পর মামলা করেন তার বাবা। অভিযোগ ছিল 40টি গুলি করা হয় তার ছেলে রিমনকে, কিন্তু তদন্তে মেলেনি একটি গুলিরও প্রমাণ। ধানমন্ডি এলাকায় জুলাই আন্দোলনের আরেক মামলায় অস্তিত্বই পাওয়া যায়নি আহত ব্যক্তির। যাত্রাবাড়িতে এক মামলায় জীবিত ব্যক্তিকে দেখানো হয়েছে মৃত। এসব তথ্য উঠে এসেছে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে। যারা মামলার বাদী তারা আদালতে এসেছেন, আদালতে এসে হলফনামা দিয়েছেন যে তাকে আমি আসামি করি না। তাহলে আসামিরা কে করেছেন এটারও আমরা কোনো হদিস পাচ্ছি না। ব্যক্তিগত শত্রুতার জায়গা থেকে অনেককে এই মামলাগুলোতে জড়ানো হয়েছে এবং একই বিষয় নিয়ে একাধিক থানায় যে মামলা ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো বর্তমানে যে চার্জশিটে ফুটে উঠছে। শুধুমাত্র পিবিআইয়ের তদন্তেই 165টি মামলার মধ্যে ভুয়া শনাক্ত হয়েছে 31টি। বাকি 134টি মামলার 9,691 আসামির মধ্যে অভিযোগের প্রমাণ মিলেছে 3,770 জনের বিরুদ্ধে। তবে প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা হয়নি বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। থানার যে কর্মকর্তা থেকে বলে দেওয়া হয়েছে যে না দেখে না বুঝে বা তার বিরুদ্ধে
অভিযোগ স্পষ্টতা না থাকলে তাকে গ্রেপ্তার করা যাবে না। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তায় কার্যকর পদক্ষেপ নিতে পারেনি প্রশাসন ও বিচার বিভাগ। নিরীহ মানুষকে ঢালাইভাবে গ্রেপ্তার করা এবং মামলা করলেই একটা বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করা, এই দুইটার কারণেই আসলে মামলা বৃদ্ধি পাইছে। কোনো পুলিশের পক্ষে জুলাইয়ের মামলায় কাউকে অব্যাহতি দেওয়া এটি খুব কঠিন হয়ে যায় তার জন্য। দেশের মানবাধিকার সংগঠনগুলো বলছে, আইনের শাসন ও গণতন্ত্রের প্রত্যাশায় যে জুলাই গণঅভ্যুত্থান, সেই চেতনায় প্রশ্নবিদ্ধ হয় এসব ভুয়া মামলার মধ্য দিয়ে। নাগরিকের সুরক্ষার জন্য যে বিচার ব্যবস্থা, জুলাইয়ের মামলা ঘিরে সেই বিচারাঙ্গনেই উঠেছে প্রশ্ন। তবে এও সত্য যে জুলাইয়ের রক্তের বিচার হবে এই আদালতেই। পাশাপাশি বিচারের অপেক্ষায় আছেন আসামির তালিকায় থাকা নির্দোষীরাও। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। সান মারিনো ম্যাচের জন্য 30 সদস্যের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের। থমাস ডুলির দলে গোলকিপার জিকোই প্রত্যাবর্তন, বিকেলে ক্যাম্প শুরু। এখন থেকে 25% কম ভাড়ায় মেট্রো রেলে চড়তে পারবেন বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা। দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে বিশেষ কার্ডের উদ্বোধন করেন সড়ক ও রেলপথ মন্ত্রী। জানান, শিক্ষার্থীদেরও একই সুবিধা দেওয়ার কথা ভাবছে সরকার। মেট্রোর মতো আন্তঃ রেলেও নারীদের জন্য আলাদা বগি থাকবে বলেও জানান মন্ত্রী। স্বপ্নের মেট্রো রেলে কারো কারো প্রথম যাত্রা। যাত্রীদের কেউ প্রতিবন্ধী, আবার কারো বয়স 65 বা তার ওপরে, কেউ বা বিশেষ চাহিদা সম্পন্ন। তাদের দেওয়া হয়েছে 25% কম ভাড়ার বিশেষ কার্ড। দ্রুতগামী মেট্রো রেলে ভিড় ঠেলে ওঠার কষ্ট আর খরচের চাপ কমায় উচ্ছ্বসিত সুবিধাবঞ্চিতরা। পরিবার লেগে ভালো হয়, যত কম হইব। আগে যাইতে বেশি টাকা লাগতো, অনেক কম লাগবে। কোনোদিন উড়ি নাই, দেখতে খুশি। মেট্রো রেল কর্তৃপক্ষ বলছেন, পর্যায়ক্রমে শিক্ষার্থীদের জন্য বিশেষ কার্ড চালু করার পরিকল্পনা করছে সরকার। এখন আমরা যেটা সার্ভিসটা চালু করলাম, এটা দুটা আইডেন্টিফিকেশন লাগবে। যারা 65 ইয়ার্স প্লাস, তাদের এনআইডি কার্ড দেখে আমরা আইডেন্টিফাই করবো যে হি ইজ রিয়েলি 65 প্লাস। আর যারা প্রতিবন্ধী বা অধিদপ্তরের একটা কার্ড আছে যেটাকে বলি সুবর্ণ কার্ড, এই সুবর্ণ কার্ডটা দেখে আমরা এদেরকে জাস্টিফাই করে। ফার্মগেট মেট্রো স্টেশনে বিশেষ কার্ড তুলে দেন সড়ক পরিবহন, সেতু ও নৌমন্ত্রী রবিউল ইসলাম। স্টেশন ঘুরে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদযাত্রায় সুবর্ণ এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেসে নারীদের জন্য 2টি কোচ যোগ করা হয়েছে। নিরাপদে বাড়ি পৌঁছতে ঝুঁকি না নিয়ে যাত্রীদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানান মন্ত্রী। আন্তনগর ট্রেনে একটি করে কোচ আমরা নারীদের জন্য রিজার্ভ করে ছাড়ছি। ঈদের আগ পর্যন্ত এই যে 3 দিন এটা নারীদের জন্য রিজার্ভ থাকবে। নারীরা শুধুমাত্র ওই কোচটিতে বসার বা যাওয়ার সুযোগ পাবেন। 65 প্লাস তাদের জন্য, এবং যারা প্রতিবন্ধী, শারীরিক মানসিক প্রতিবন্ধী, ডিসেবল, তাদের জন্য আমরা 25% ভাড়া কম রাখব। এমআরটি 96 অর্থাৎ যেটা মেট্রো রেল চালু আছে সেখানে, এবং বাংলাদেশ রেলওয়ের যত রেল চলছে সেই জায়গায়। উদ্বোধনের পর বিশেষ কার্ডের যাত্রীদের নিয়ে ফার্মগেট থেকে উত্তরার উদ্দেশ্যে ছেড়ে যায় মেট্রো রেল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ ঘিরে উত্তাপ নেই মশলার বাজারে। কমেছে বেশ কিছু মশলার দামও। খুচরা বিক্রি কমে যাওয়ার কারণ বলছেন ব্যবসায়ীরা। আর কয়েকদিন বাদেই কোরবানির ঈদ। প্রতি বছর এই সময়ে অস্থির হয়ে ওঠে মশলার বাজার, তবে এবারে চিত্র কিছুটা ভিন্ন। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি মশলা বাজার মৌলভীবাজার ঘুরে দেখা গেছে কমেছে বেশ কিছু মশলার দাম। খুচরায় বেচা বিক্রি কমে যাওয়ায় কমেছে পাইকারি ক্রেতাদের আনাগোনাও। প্রায় 25-26 বছরের মশলার ব্যবসার লাইফে প্রথম দেখলাম যে এত ডাউন মার্কেট। দুই একটা পড়লে আবার দেখা যায় 8-10টা বাইরে রয়েছে। ভারত থেকে অবৈধ পথে আসা মশলায় বাজার সয়লাভ, এমন দাবি করে মশলার ন্যায্য দাম না পাওয়ারও অভিযোগ করছেন কেউ কেউ। ভারত আছে, সেখান থেকে অনেক চুরাই পথে ব্ল্যাকে মাল ঢুকতেছে, সেগুলো বন্ধ করতে হবে। এদিকে গেল বছরের তুলনায় দাম অতিরিক্ত না বাড়ায় স্বস্তিতে পাইকারি ক্রেতারা। মহল্লায় বেচা কিনা খুব খারাপ। মার্কেটে আমি আইছি, এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, মানে মানুষের ভিড়ে কাস্টমারের, এখন তো রাস্তা ফাঁকা। ঈদের আগ মুহূর্তে বাজার জমজমাট হওয়ার আশা তাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জন্মজয়ন্তীতে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।
কবির সমাধিতে শ্রদ্ধা জানায় কবি পরিবার, ভক্ত, অনুরাগী, বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা ছিলেন বিদ্রোহী কবি নজরুল। পূবে সূর্যের আলো মাটিতে গড়াতে না গড়াতেই ফুলে ফুলে ছেয়ে যায় কবির সমাধিস্থল। জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে সমাধিতে একে একে শ্রদ্ধা নিবেদন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয় সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে। নজরুলকে আমরা ধারণ করব এবং তার চেতনা, তার চিন্তাকে, দর্শনকে আমরা কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে আমরা ভূমিকা রাখব। কবির কালজয়ী সৃষ্টি এবং বাংলা সাহিত্যে তার অনন্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুরাগীরা বলছেন, সাম্যের সমাজ গড়ে তুলতে হলে নজরুল চর্চার বিকল্প নেই। সংস্কৃতির সব রকম আঙ্গিকে তিনি বিচরণ করেছেন অত্যন্ত দৃঢ়তায়। সার্বিকভাবে এবং সম্পূর্ণ নজরুলকে উপস্থাপন করার জন্য যে চেষ্টা বা যে কর্মকাণ্ড করা উচিত, আমরা সেখানে পিছিয়ে আছি। জাতীয় কবির জন্মজয়ন্তীতে ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন তার নাতনি। আজকের দিনটা একটু ছুটি ঘোষণা হলে আমার মনে হয় এটা আরেকটু প্রাসঙ্গিক হতো। শুধু ইংরেজি ভাষায় নয়, বিশ্বের দরবারে পৌঁছাবার জন্য নানান গুরুত্বপূর্ণ ভাষায় যেন তাকে পৌঁছানো হয়। সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শোষিত শ্রেণীর লড়াইয়ে কাজী নজরুলের লেখা সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রামের প্রধান প্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ থেকে সরকারি উদ্যোগে পালন করা হবে বছরব্যাপী নজরুল বর্ষ। জন্ম জয়ন্তী কিংবা মৃত্যুবার্ষিকী শুধু এর মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছরই নজরুল চর্চার মধ্য দিয়ে দেশে সাম্য প্রতিষ্ঠার আহ্বান জানান সকলে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিদ্রোহ, প্রেম, সাম্য আর মানবতার এক অনন্য নাম কাজী নজরুল ইসলাম। যে কবি কলম দিয়ে অন্যায়ের বিরুদ্ধে আগুন ছড়িয়েছেন, তিনি আবার গেয়েছেন ভালোবাসা আর সম্প্রীতির গান। জাতীয় কবির আজ ১২৭তম জন্মজয়ন্তী। শতাব্দীর অনেক বছর পেরিয়েও বৈষম্য আর বিভেদের এ পৃথিবীতে বারবার ফিরে আসে তার উচ্চারণ, মানুষের চেয়ে বড় কিছু নেই। প্রিন্স আরেফিনের ক্যামেরায় রিমু সিদ্দিকের রিপোর্ট। কখনো বিদ্রোহের আগুন, কখনো ভালোবাসার কোমলতা, এক মানুষ অথচ যেন হাজার অনুভূতির নাম কাজী নজরুল ইসলাম। যে কলম অন্যায়ের বিরুদ্ধে বজ্র হয়ে উঠেছিল, সেই কলমই আবার লিখেছিল প্রেম, সাম্য আর মানবতার গান। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। মানুষের চেয়ে বড় কিছু নেই, তার লেখার এই দর্শন আজও সমান প্রাসঙ্গিক। সন্তানদের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ। তার লেখায় যেমন ছিল কোরআনের বাণী, তেমনি উঠে এসেছে শ্যামা, কালী কিংবা কৃষ্ণ ভক্তির গানও। নজরুলের গান, কবিতা আর প্রবন্ধে উঠে এসেছে বঞ্চিত মানুষের কথা। মনুষ্যত্ববোধ, মানুষকে ভালোবাসবার যে কথা, সেগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে ধারণ করি, তাহলে আমাদের অনেক সমস্যায় থাকে না। ওনার মতো এরকম সৎ সাহস নিয়ে যাতে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। মানুষে মানুষে বিভেদের দেয়াল ভাঙার স্বপ্ন দেখেছিলেন বলেই মৃত্যুর পরও চেয়েছিলেন মানুষের কাছেই থাকতে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই সমাহিত করা হয় কবিকে। এত অল্প সময়ের মধ্যে এতগুলো জায়গায় কি করে বিচরণ করেন, এটা একটা আসলে রহস্যই আমার কাছে মনে হয়। আমাদের এখন লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়, এবং সেটার জন্য আমরা খুব রিসেন্টলি নজরুল সাহিত্য থেকে ইংরেজিতে অনুবাদ করেছি। ভালোবাসো মোর গান। ২,০০০-এরও বেশি গান আর অসংখ্য সাহিত্যকর্ম উপহার দিয়েছেন বাংলা ভাষাকে। বিদ্রোহী, অগ্নিবীণা, সাম্যবাদী, দোলনচাপা, তার প্রতিটি সৃষ্টি যেন সময়কে ছাপিয়ে যাওয়া এক একটি উচ্চারণ। নজরুল শুধু সাহিত্যিক ছিলেন না, ছিলেন সম্প্রীতির এক জীবন্ত প্রতীক। তাই শুধু স্মৃতিতে নয়, প্রয়োজন নজরুল চর্চার মাধ্যমে তার আদর্শকে ধারণ করা। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা।
জানাবো খেলার খবর। সান মারিনো ম্যাচের জন্য 30 সদস্যের বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঘোষণা করেছে বাফুফে। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সে ম্যাচ দিয়ে বাংলাদেশ অধ্যায় শুরু হবে নতুন কোচ থমাস ডুলির। ইউরোপের দেশের বিপক্ষে ম্যাচের জন্য 30 সদস্যের দলে ফেরানো হয়েছে গোলকিপার জিকোকে। এছাড়াও আছেন মিতুল মার্মা ও সুজন। কিংস ছেড়ে যাওয়া তারিক কাজী আছেন রক্ষণ ভাগে। তার সঙ্গে দলে আছেন তপু, বিশ্বনাথ, শাকিল আহাদ, সাদ, তাজ ও রহমত। মিডফিল্ডে রাখা হয়েছে জামাল, হৃদয়, মোরসালিন, হামজা, সমিত ও কাজেম শাহ কিরমানিকে। আক্রমণ ভাগে জায়গা পেয়েছেন ফাহমেদুল, ফয়সাল আহমেদ, ফাহিম, ইব্রাহিম, মিরাজ, মিনহাজের মতো তরুণরা। সান মারিনো ম্যাচ সামনে রেখে বিকেলে শুরু হচ্ছে ক্যাম্প। হামজা, শামিত ও জায়ান সরাসরি যোগ দেবেন সান মারিনোতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বৃষ্টিবাধায় রাজধানীতে পশু বেচাকেনায় ছন্দপতন। ছোট ও মাঝারি আকারের গরুতে চোখ বেশিরভাগ ক্রেতার। বাড়তি দামের অভিযোগ। ঢাকার বাইরে হাঁকডাক আর দমদামে জমজমাট বেচাকেনা। ঈদের টানা ছুটি শুরুর দিনে পথে পথে যাত্রী চাপ। মহাসড়কে যানবাহন চলাচলে ধীর গতি। উত্তরের প্রায় সব ট্রেন দেরিতে ছড়ায় যাত্রীদের দুর্ভোগ। কম খরচে ঝুঁকিপূর্ণ যাত্রা হলো কাল। টাঙ্গাইলে রড বোঝায় ট্রাক উল্টে নিহত 13 জনের বাড়ি নওগাঁর বান্দায়। রাজধানীর বাড্ডায় কারখানায় আগুনে 2 কর্মচারীর মৃত্যু। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা জশোয়া। তামিম, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।